মা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তুমি আশীর্বাদ করো যাতে আমি সফল হই। এটাই আমার লাস্ট চাকরির পরীক্ষা, তাই তুমি আমাকে একটু ভালো করে আশীর্বাদ করো তো। হ্যাঁ বাবা, আমার আশীর্বাদ সবসময় তোর মাথার ওপর আছে। তুই নিশ্চয়ই সফল হবি বাবা। এত পরিশ্রম করেছিস দিনরাত, কেউ না জানুক, আমি তো জানি কত কষ্ট করে ছোটবেলা থেকে তুই পড়াশুনো করেছিস। সেই কবে তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তোর বয়স তখন 15 হবে, সবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিস। সেই তখন থেকে তুই তোর নিজে টিউশন পড়িয়ে তোর পড়ার খরচ, সংসারের খরচ সব চালিয়েছিস। আমি আর কতটুকু সাহায্য করতে পেরেছি বল বাবা? ওই তো একটা কাপড়ের বিজনেস করতাম, কখনো চলতো কখনো চলতো না। ভাগ্যিস তোর বাবা একটা বাড়ি বানিয়ে দিয়ে গিয়েছিল, নইলে তো মা ছেলেকে রাস্তায় দাঁড়াতে হতো। তুই যা বাবা, পরীক্ষা দিয়ে আয়, ভগবান তোর সাথে আছে, তুই অবশ্যই ভালো ফল করবি। আমি পরীক্ষায় পাশ করে যদি চাকরি পেতে পারি তাহলে আর তোমাকে এত কষ্ট করতে হবে না মা। সৌভিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। সৌভিক ছিল খুবই বুদ্ধিমান এবং একটি খুব সাধারণভাবে জীবন কাটানো ছেলে। সে তার মাকে নিয়ে থাকতো। পড়াশোনায় খুব বুদ্ধিমান হওয়া সত্ত্বেও চাকরি পাওয়াটা খুবই কঠিন হয়ে গিয়েছিল তার কাছে। অন্যদিকে মৈনাক পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। যাই হোক করে গ্র্যাজুয়েশন পাশ করেছিল আর সরকারি চাকরিতে বসার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে একটি ডিগ্রি অর্জন করেছিল। খুবই ধনী পরিবারের ছেলে হওয়ায় সে সবকিছুকেই টাকা দিয়ে বিচার করতে চাইতো। তার বাবা মাও ছিল খুবই অহংকারী। বাবা, আমি এক্সাম দিতে যাচ্ছি, তুমি রামুকে বলে দাও আমাকে যেন ছেড়ে দিয়ে আসে। আমিও তোর সঙ্গে যাব। সেই কত দূরে পরীক্ষার সেন্টার হয়েছে তোর। এই রামুটা এখনো কি করছে কে জানে। এতক্ষণে তো তোর গাড়ি বের করে দেওয়ার কথা ছিল। এই ভিখারির বাচ্চাগুলোকে নিয়ে কি যে করি। ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছিস তো মৈনাক? আর হেলথ ড্রিঙ্কটা নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি, তুমি চলো তো এবার। আর হ্যাঁ, চাকরি পাওয়ার পর আমি কিন্তু এত দূর থেকে যাতায়াত করতে পারবো না। আরে আগে তো তুই এক্সাম দিতে যা, তারপর কোথায় পোস্টিং হয় সেরকম অনুযায়ী তোর জন্য বাড়ি বানিয়ে দেবে তোর বাবা। কোনো চিন্তা করার কিছু নেই। এই বলে মৈনাক এবং মৈনাকের মা দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। যথারীতি মৈনাক এবং সৌভিক দুজনেই পরীক্ষা দিল। প্রায় 1 বছর পর পরীক্ষার রেজাল্ট বেরোলো এবং তারা দুজনেই পাশ করলো। তাই তারা দুজনেই চাকরি পেল। কিন্তু নিয়োগ পদ্ধতিতে কিছু গন্ডগোলের জন্য কিছু প্রার্থী কোর্টে কেস করে দিয়েছিল। সেই কেস চলতে থাকে আর যারা চাকরি পাওয়ার তারা কিন্তু চাকরি পেয়ে যায়। সৌভিক নিজের যোগ্যতায় খুব ভালো মার্কস নিয়ে পাস করে চাকরি পেয়েছিল। অন্যদিকে মৈনাক ক্ষমতার জোরে এবং টাকার জোরে চাকরি পেয়ে গিয়েছিল। রেজাল্ট বেরোনোর দিন। মা, আর তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না। ভগবানের ইচ্ছে এবং তোমার আশীর্বাদে আমি চাকরিটা পেয়ে গেছি। সত্যি বলছিস বাবা? তুই চাকরিটা পেয়ে গেছিস? এ তো খুব আনন্দের কথা। আমি খুব খুশি হয়েছি তোর জন্য। অবশেষে ভগবান তোকে পরিশ্রমের ফল দিয়েছে। অন্যদিকে মৈনাক চাকরি পাওয়ার পর মৈনাকের মাকে বলল, মা, চাকরিটা পেয়ে গেছি। তুমি কিন্তু রামনগরে আমাকে একটা বাংলো বাড়ি বানিয়ে দিও। আমি ওখানেই থাকবো, কেননা চাকরির পোস্টিং আমার ওখানেই হয়েছে। আর হ্যাঁ, আজকে আমি মিনাকে নিয়ে আসবো তোমাদের সঙ্গে দেখা করাতে। ও মাই গড, তুই চাকরিটা পেয়ে গেছিস? যদিও আমি জানতাম তুই চাকরি পাবি। ঠিক আছে ঠিক আছে, মিনার বাবা মাকেও আসতে বলিস, সবাই মিলে জমিয়ে একটা আড্ডা দেওয়া যাবে। আর তুই চাকরি পেয়েছিস বলে আমি একটা পার্টিও থ্রো করছি। আর মিনার বাবা মার সঙ্গে বিয়ের ডেটটা না হয় তোদের ফাইনাল করে দেব। আর রামনগরে বাংলো তৈরির কাজ শুরু হয়ে গেছে। আমি জানতাম তুই রামনগরেই চাকরি পাবি, সেই জন্য তোর বাবা আগে থেকেই বাংলোর কাজ শুরু করে দিয়েছে। এটা তোর জন্য সারপ্রাইজ ছিল। ও ওয়াও! যাই যাই, একটু কল করে সমস্ত রিলেটিভসদের খবরটা দিয়ে দিই যে মৈনাক চাকরি পেয়েছে। ওরা সব কি ভাবে আমার ছেলেকে? আমার ছেলে সবাইকে দেখিয়ে দিয়েছে চাকরি পেয়ে। এই বলে মৈনাকের মা সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ফোন করতে লাগে। ফোনে ছেলের চাকরির খবর সবাইকে জানাতে থাকে এবং অত্যন্ত অহংকারের সঙ্গে ছেলের গর্ব করতে থাকে। আর যে যে ছেলেমেয়েরা চাকরি পায়নি এখনো, তাদের বাবা মাদেরকে ফোন করে নিজের ছেলের গর্ব করতে থাকে আর তাদেরকে ছোট দেখাতে থাকে। এইদিকে সৌভিক এবং সৌভিকের মা সৌভিকের বিয়ের জন্য মেয়ের বাড়ি যায়। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের মা ছেলের সংসার সেরকম কোনো ঝুট ঝামেলাও নেই। আর সংসারে আমরা দুজনই সদস্য, মা আর ছেলে। আর আমার ছেলে চাকরি 20 কিলোমিটারের মধ্যেই পেয়েছে, বাড়ির থেকেই যাতায়াত করবে। খুব ভালো র্যাঙ্ক করেছিল আমার ছেলে। আপনার মেয়ে অত্যন্ত সুন্দরী এবং শিক্ষিতা এবং গুণবতী। আমার বাড়িতে খুব ভালো থাকবে। আমি ওকে মেয়ের মতো রাখবো। এইভাবে দুই পরিবারের সম্মতিতে সৌভিক এবং পর্ণার বিয়ে হয়ে যায়। পর্ণা ছিল অত্যন্ত শান্ত স্বভাবের একটি মেয়ে। খুবই সাধারণ জীবনযাপন ছিল পর্ণার।
আর সেরকম কোনো একটা ডিমান্ডও ছিল না। তাই সৌভিক এবং পর্ণার জীবন খুব ভালোভাবেই কাটছিল। মাকে যেহেতু সৌভিক খুব ভালোবাসতো, তাই পর্ণাও মায়ের সঙ্গে খুবই ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছিল। অন্যদিকে কিছুদিন পর খুব ধুমধাম করে মৈনাকের সঙ্গে মিনার বিয়ে সম্পন্ন হয়। মিনা ছিল অত্যন্ত বড়লোক পরিবারের একটি মেয়ে। তারা খুব বিলাসবহুল জীবনযাপন করতে লাগলো এবং চাকরির টাকা দু হাতে খরচ করতে লাগলো। বাড়িতে 5 জন কাজের লোক ছিল, তারা সমস্ত কিছুই দেখাশোনা করত। আর মৈনাক এবং মিনা দুজনে সারাদিন বিলাসিতা করত। এরকম করেই কেটে গেল প্রায় 8 বছর। জানো পর্ণা, আমাদের চাকরিটার যে কেসটা চলছিল না, সেটার কালকে রায় বেরোবে। দেখা যাক কি হয়। আমার নিজের উপর ভরসা আছে এবং ভারতীয় বিচার ব্যবস্থার উপরেও ভরসা আছে। কি হয় দেখা যাক। চিন্তা করো না, সব ঠিকঠাকই হবে। পরদিন সকালবেলা দীর্ঘ 8 বছর পর কোর্টের রায় বেরোলো। রায়ে বলা হলো 8 বছর আগে চাকরির সম্পূর্ণ প্যানেলটি বাতিল করা হয়েছে, যাতে করে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে। কিছু অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় সাফল্য পাওয়ায় যোগ্য প্রার্থীদের স্থান হয়নি। উপযুক্ত প্রমাণ না দিতে পারায় কোর্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবং আরও একটি সিদ্ধান্ত কোর্ট নেয় যে সমস্ত চাকরিরত ছেলে মেয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছে, তাদের সুদ সমেত সমস্ত টাকা কোর্টকে ফেরত দিতে হবে। এতে করে মৈনাক এবং সৌভিক দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। পর্ণা, কাল থেকে চাকরিটা আর নেই, বুঝলে? মহামান্য আদালত এরকমই একটি রায় শুনিয়েছেন। তবে আমার আইন ব্যবস্থার উপর ভরসা আছে, নিশ্চয়ই সঠিক বিচারটাই আমরা পাবো। আর আমি তো কোনোদিন ডুপ্লিকেসি করে পরীক্ষা দেইনি, তুমি তো তা জানোই। তাই আমার ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে মৈনাক একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো এবং বিভিন্ন রকম আন্দোলনের প্ল্যান করতে লাগলো। চাকরি চলে গেল মানে? মা বাড়ির আবদার নাকি? যখন তখন চাকরি দেবে, যখন তখন কেড়ে নেবে? এটা কি কোনো মগের মুলুক নাকি? যোগ্যতায় চাকরি পাইনি তো কি হয়েছে? আমি চাকরির জন্য অনেক টাকা খরচ করেছি, তার জন্য আমার বাবাকে অনেক পয়সা খরচ করতে হয়েছে, আর এখন সুদ সমেত সমস্ত টাকা ফেরত দিতে হবে মানে কি? আমি কোথায় পাবো এত টাকা? ও মাই গড, চাকরি নেই মানে? এরকম ডুপ্লিকেসি করে চাকরি পেয়েছো সেটা তো আগে জানাওনি, নইলে আমি কখনো তোমার সঙ্গে বিয়ে করতাম না। তোমার চাকরি, তোমার টাকা পয়সা এসব দেখেই তো আমার বাবা তোমাকে বিয়ে দিয়েছে। আর আজকে চাকরি যদি না থাকে তোমার সঙ্গে, তাহলে আমিও থাকবো না তোমার সঙ্গে। আমি এই বাপের বাড়ি চললাম। আর তোমার ছেলের দায়িত্ব তুমি কি করে নেবে না নেবে সেটা তোমার ব্যাপার। আপাতত আমি ছেলেকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। বিয়ে করার সময় মনে ছিল না? হ্যাঁ, আমি মানছি আমি ডুপ্লিকেসি করে চাকরি পেয়েছি, কিন্তু আমি তো এতদিন লেবার দিয়েছি, আর এটা তো প্রমাণিত হয়নি যে আমি ডুপ্লিকেসি করে চাকরি পেয়েছি। তাই কোর্ট এরকম কখনোই করতে পারে না। আমরা সবাই পথে নামবো। আর মিনা, তুমি বিপদের সময় আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তোমার জন্য আমি কত কি করেছি। বাবা মার সঙ্গে ঝগড়া করে আমি অন্য জায়গায় এসে থেকেছি তোমার জন্য। এত বিলাসবহুল জীবনযাপন করছি দুজনে। আমার কাছে তো সেভিংস বলতে এখন আর কিছুই নেই। এই অবস্থায় তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? হ্যাঁ ডিয়ার, আমি ছেড়ে যাওয়ার কথা বলছি। কেননা যেখানে স্বাচ্ছন্দ্য নেই সেখানে আমিও নেই। আমি চললাম বাপের বাড়ি। তোমারটা তুমি দেখে নিও। যদি কখনো চাকরি ফিরে পাও আমাকে ফোন করবে। এই বলে মিনা বাপের বাড়ি চলে গেল। অন্যদিকে পর্ণা বলল, শুনেছো, মহামান্য আদালত কি রায় দিয়েছে? যারা যোগ্য প্রার্থী আছে তাদের লিস্ট বের করে ফেলেছে, আর সেই লিস্টের নামের মধ্যে তোমার নাম আছে। তাই আমাদের আর কোনো চিন্তা নেই, তোমার চাকরি একদম সিকিওর। আর যারা অযোগ্য প্রার্থী তাদেরও নামের লিস্ট বেরিয়েছে। আমি খুব খুশি। আমার বিচার ব্যবস্থার উপরে খুবই ভরসা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে খবর পাবো সেটা ভাবতে পারিনি। এরকম ভাবেই পর্ণা, সৌভিক এবং সৌভিকের মা খুব আনন্দের সঙ্গে বসবাস করতে লাগলো। আর অন্যদিকে মৈনাকের নাম থাকে অযোগ্য প্রার্থীদের লিস্টে। তাই মৈনাকের চাকরি বাতিল হয়ে যায়। এটা দেখে মৈনাক অত্যন্ত ভেঙে পড়েছিল এবং সে কান্নাকাটিও করতে শুরু করলো। যেহেতু অস্বচ্ছভাবে চাকরি পেয়েছিল, তাই তাকে সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হলো। আর চাকরি নেই বলে মিনাও আর তার বাড়ি কোনোদিনই এলো না এবং সমস্ত কিছু বিক্রি করে এক প্রকার সে দেউলিয়ার মতো রাস্তায় ঘাটে ঘুরতে লাগলো। এরকম ভাবে যোগ্য প্রার্থীরা বিচার পেল এবং অযোগ্যরা তাদের সমস্ত কিছু হারালো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটি লাইক দিও এবং চ্যানেলটির ভিডিওগুলি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।